আচ্ছা, সময়টা একটু পিছিয়ে নেওয়া যাক। সালটা ১৭৮৩, জায়গা ব্রিটিশ পার্লামেন্ট। চারিদিকে একটা চাপা উত্তেজনা। ঠিক সেই সময়ে একজন সাংসদ এমন একটা ভাষণ দিলেন যা ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে গোড়া নাড়িয়ে দিয়েছিল। চলুন আজ সেই আলোড়নকারী ভাষণের পেছনের আসল গল্পটা শোনা যাক। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? কেন ব্রিটিশ সাম্রাজ্যের একজন ক্ষমতাধর ব্যক্তি নিজেদেরই একটা কোম্পানির বিরুদ্ধে গিয়ে ভারতের শোষিত মানুষের হয়ে কথা বলবেন? এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা আসলে এই ধাঁধারই উত্তর খুঁজব। আমাদের গল্পের মূল চরিত্র হলেন এডমান্ড বক। তিনি ছিলেন একজন আইরিশ সাংসদ, যিনি ব্রিটিশ হাউস অব কমন্সে বসতেন। আর সালটা ছিল, যেমনটা বললাম, ১৭৮৩। তিনি এমন কিছু বলতে যাচ্ছিলেন যা ইতিহাসের পাতায় থেকে যাবে। দেখুন, বার্কের এই পদক্ষেপটা ছিল এক কথায় অকল্পনীয় সাহসী। তিনি কিন্তু কোনো সাধারণ নিবেদন করছিলেন না। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে হার্ট অব দ্য এম্পায়ারে দাঁড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা বিশাল শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করছিলেন। ব্যাপারটা অনেকটা ডেভিড আর গলিয়াথের লড়াইয়ের মতো। বার্কের ভাষণের আসল মানেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে তিনি ঠিক কার বিরুদ্ধে লড়ছিলেন। সেই শক্তিটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চলুন একটু দেখে নিই কিভাবে একটা সাধারণ ব্যবসায়ী সংস্থা একটা দানবীয় শক্তিতে পরিণত হল। তো শুরুটা হয়েছিল ব্যবসা দিয়ে। তারা ব্যবসায়ী হিসেবেই ভারতীয় উপমহাদেশে আসে। কিন্তু সবকিছু পাল্টে গেল ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের পর। নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর পর তাদের হাতে চলে আসে বিপুল রাজনৈতিক ক্ষমতা। আর ১৭৭৪ সাল আসতে আসতে মুঘল সাম্রাজ্যের পতনের সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে উঠল ভারতের আসল শাসক। এডমন্ড বার্কের অভিযোগের মূল ভিত্তি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির চালানো অকথ্য অত্যাচার আর অবিচার। চলুন সেই নিপীড়নের কয়েকটা দিক দেখে নেওয়া যাক, যা তিনি সেদিন পার্লামেন্টে তুলে ধরেছিলেন। তাদের একটা কুখ্যাত আইন ছিল, নাম সূর্যাস্ত আইন। ভাবা যায়, এই আইন অনুযায়ী জমিদারদের একটা নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে পুরো বছরের খাজনা মিটিয়ে দিতে হতো। যদি কোনো কারণে মাত্র একদিনও দেরি হতো, তাহলে তাদের সব সম্পত্তি কেড়ে নেওয়া হতো। এটা ছিল শোষণ করার একটা নিখুঁত যন্ত্র। এর ফল হয়েছিল ভয়ঙ্কর। জমিদাররা করের বোঝা চাপিয়ে দিত অসহায় কৃষকদের ওপর। কৃষকদের বাধ্য করা হতো নিজেদের খাবারের বদলে নীল চাষ করতে। রাজনৈতিক বা সামাজিক কোনো স্বাধীনতাই ছিল না। এমনকি নাবালক সন্তান রেখে কোনো জমিদার মারা গেলে তার সম্পত্তিও কেড়ে নেওয়া হতো। আর নারীদের, বিশেষ করে বিধবাদের অবস্থা তো ছিল আরও করুণ। আচ্ছা, এবার আমরা এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। বার্কের এই ভাষণের পেছনের কারণটা কি শুধুই মানবিকতা ছিল, নাকি এর আড়ালে অন্য কোনো গভীর আর হিসেবি উদ্দেশ্য কাজ করছিল? তাহলে আসল কারণটা কি? এটা কি একজন রাজনীতিবিদের হঠাৎ করে জেগে ওঠা বিবেক, নাকি এর পেছনে লুকিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের নিজস্ব কোনো ঠান্ডা মাথার হিসেব? এই সংখ্যাটা একবার দেখুন, ৭৫%। এটাই হলো সেই চাবিকাঠি যা পুরো রহস্যের দরজাটা খুলে দেবে। শুধু এই একটা সংখ্যাই বলে দেবে বার্কের ভাষণের পেছনের আসল মোটিভটা কী ছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্রিটেনের সমস্ত উপনিবেশ থেকে মোট যা আয় হতো তার ৭৫%ই আসত একাই ভারতীয় উপমহাদেশ থেকে। তার মানে ভারত শুধু একটা উপনিবেশ ছিল না, এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক ইঞ্জিনের মূল চালিকা শক্তি। ব্যাপারটা আরেকটু সহজ করে বললে, ভারত থেকে আসা এই বিপুল পরিমাণ অর্থই পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছিল। ব্রিটেনের বাকি সমস্ত উপনিবেশের সম্মিলিত আয়ে ৩ গুণ আসত একা ভারত থেকে। সুতরাং আসল উদ্দেশ্যটা ছিল মানবিকতার আড়ালে ঢাকা। বার্কের ভাষণের মূল লক্ষ্য ছিল ব্রিটেনের সবচেয়ে মূল্যবান আর্থিক সম্পদকে, মানে ভারতকে, বাঁচানো। কোম্পানির অত্যাচার বিশ্বজুড়ে ব্রিটেনের নাম খারাপ করছিল, আর তার চেয়েও বড় ভয় ছিল একটা বড় ধরনের বিদ্রোহের, যা এই ৭৫% আয়ের উৎসটাকেই পুরোপুরি ধ্বংস করে দিতে পারত। তাই বার্ক পার্লামেন্টে আসলে একটা ব্যবসায়িক প্রস্তাব পেশ করেন। তিনি বোঝাতে চাইলেন যে কোম্পানির গভর্নর ওয়ারেন হেস্টিংসের মতো অত্যাচারী শাসকের কারণে ব্রিটেনের সুনাম তো ডুবছেই, তার ওপর এই সীমাহীন শোষণ চলতে থাকলে স্থানীয় মানুষ বিদ্রোহ করবেই। তাই এই ৭৫% আয় যদি ধরে রাখতে হয়, তাহলে শাসনের ধরন বদলাতে হবে আর হেস্টিংসকে সরাতে হবে। তাহলে শেষ পর্যন্ত এডমন্ড বার্ককে কে বলা যায়?
একজন নায়ক যিনি নিপীড়িতদের জন্য লড়েছিলেন, নাকি একজন বিচক্ষণ রাজনীতিবিদ যিনি আসলে নিজের দেশের স্বার্থই দেখছিলেন? সত্যি বলতে তার এই উত্তরাধিকার বেশ জটিল। অনেকেই বার্কের এই ভাষণকে বলেন ভারতের জন্য দ্বিতীয় ম্যাগনা কার্টা। ব্রিটেনের ইতিহাসে ম্যাগনা কার্টা যেমন ছিল অধিকারের প্রথম সনদ, তেমনি এই ভাষণকে অনেকে ভারতের মুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে দেখেন। তাদের মতে এটাই ছিল ভারতের ভবিষ্যৎ স্বাধীনতার প্রথম বীজ। তবে মুর্জার আরেকটা পিঠও আছে। সমালোচকরা বলেন বার্কের উদ্দেশ্য মোটেও পরোপকারী ছিল না। তার মূল লক্ষ্য ছিল ব্রিটিশ স্বার্থ রক্ষা করা। ভারতীয়দের যেটুকু লাভ হয়েছিল সেটা ছিল একটা সাইড এফেক্ট মাত্র। তাছাড়া তিনি সমস্যাগুলো তো তুলে ধরেছিলেন, কিন্তু এর কোনো বাস্তবসম্মত সমাধান বাতলে দেননি। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে হল এই ভাষণের মূল উদ্দেশ্য ছিল ব্রিটেনের স্বার্থে ভারতকে বাঁচানো, ভারতের নিজের স্বার্থে নয়। আর এটাই ছিল সেই ঐতিহাসিক ভাষণের পেছনের কঠিন বাস্তবতা। শেষে একটা প্রশ্ন আমাদের ভাবায়, ইতিহাসে যে বড় বড় পরিবর্তনগুলো আমরা দেখি সেগুলো কি আসলেই কোনো মহৎ উদ্দেশ্য বা নৈতিকতা থেকে আসে, নাকি সেগুলো আসলেই ক্ষমতাধরদের নিজেদের স্বার্থ রক্ষারই একটা বাই প্রোডাক্ট? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।